প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আজ আমরা মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো পদ্মা সেতু এবং পৌর নির্বাচন। এইসব বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। তাদের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর সাদাত হোসাইন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস। আপনাদের দুজনকে স্বাগত জানাই। ধন্যবাদ। শুরুতে স্বপ্নের সেতু, পদ্মা সেতু নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু শেষ মুহূর্তে নিজেদের অর্থায়নে শেষ পর্যন্ত হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন যে বাঙালি প্রমাণ করেছে তারা পারে। আপনার মন্তব্য জানতে চাই। পদ্মা সেতু কাজ এখন যে পর্যায়ে আসছে আমাদের মনে বিরাটভাবে আশা সঞ্চার করেছে। আমাদের এখন আস্থা জন্মেছে যে এই সেতুটা হবে। একটা পদ্মা সেতুর যে সাইজ এবং বোথ ফিজিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি এত বড় প্রকল্প কিন্তু বাংলাদেশে হয় নাই। যমুনা সেতু এর তুলনায় মানে টাকার দিক থেকে অনেক কম, সাইজে কাছাকাছি। এটা বোধহয় সাইজে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু। এটা পত্রপত্রিকায় লেখা হয়েছে, আমি জানি পত্রিকায় লেখে 6.15 কিলোমিটার। তবে আমার ধারণা হয়তো এটা পুরা আংশিক সত্য হতে পারে, এটা আমার একটু সন্দেহ হয়, কারণ আরো বড় সেতু হওয়া অস্বাভাবিক কিছু না। যাক, এটা নিজেদের টাকা করা। বিশেষ করে যমুনা সেতু হয়েছে একদম প্রায় ধরেন 70-80% ওয়ার্ল্ড এডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে জাইকা, এরা মিলে, এবং আমাদের কিছু অংশ ছিল। তবে যে কনস্ট্রাকশন স্টেজে যে ম্যানেজমেন্ট এটা একটি ওয়ার্ল্ড ব্যাংক ডোমিনেটেড ব্যাপার ছিল। এখানে যেটা বড় প্রথম থেকে ভয় লেগেছে যে দেশের টাকায় আমরা এত বড় সেতু, এত বড় একটা প্রজেক্ট, আমি সেতু বলছি না, প্রথমে করতে পারবো কিনা। প্রায় 28 থেকে 30 হাজার কোটি টাকা, ইটস এ বিগ থিং। তো এখন তো আমরা একটা পর্যায়ে এসছি, এখন দেখা যাবে যে এটা আসলে কত টাকায় গিয়ে থাকে। হয়তো 30 হাজার কোটি টাকা তো হয় কিনা সন্দেহ আছে, কারণ আরো 3 বৎসরে অনেক কিছু ঘটে। অনেক যারা কনস্ট্রাকশন করে, যারা এই জাতীয় কন্ট্রাক্টের সাথে থাকে, তারা বিভিন্নভাবে প্যাঁচ কষে কিন্তু দাম বাড়াইতে থাকে, সময়ও অনেক সময় বেড়ে যায়। আমরা আশা করি যে এই ধরনের পরিস্থিতি যাতে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়, মানে যদি বলেন যে আপনাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে এটা যাতে যেই গতিতে চলছে যাতে সেই গতিতে শেষ হয়, না হয়ে যায়। অর্থাৎ প্রথম দিকে ভালো, তারপরে আটকে যায়। যেমন আপনার এই ঢাকা চিটাগং 4 লেন প্রজেক্টে যে সমস্যা হচ্ছে, 6 বার না 7 বার বাড়ানো হয়েছে। এইবারও এই ডিসেম্বরে ফাইনাল বাড়াইবে বলছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ডিসেম্বরে শেষ হচ্ছে না। ঢাকা ময়মনসিংহ রোড, আমি পত্রিকায় দেখলাম যে এটা শেষ হয়ে যাচ্ছে এবং ময়মনসিংহে একটা আনন্দের জোয়ার চলছে। এটা মানে আর মাত্র 10% না কত আছে। কয়দিন পরে, জাস্ট 5-6 দিন পরে পত্রিকা দেখলাম যে না, এখানে এসে বড় রকমের ঝামেলা হয়েছে, এটা আর শেষ হবে না, এখন আরো বেশ কিছু। মানে আপনার কনসার্ন হচ্ছে পদ্মা সেতুর ব্যাপারে যাতে এরকম না হয়, চাচ্ছি যে সেরকম যাতে না হয়, এবং তার জন্য মনিটরিং, খুব স্ট্রং মনিটরিং লাগবে। যদিও বিদেশিরা আছে এখানে, হয়তো তারা নিজেরাই মনিটরিং করছে, তারা নিজেরাই মোবিলাইজ করছে, তবুও আমাদের দিক থেকে সাবধানের মান নাই, এবং যে সবসময় ইটার্নাল ভিজিলেন্স ইজ নেসেসারি, যাতে কোনো গাফিলতি না হয়। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর সলিমুল্লাহ। আমি একই কথাই বলবো, আমাদের একটা যাকে বলা হয় উদ্বেগ আছে এটা যথাসময়ে শেষ হবে কিনা, কিন্তু একটু পেছনের দিকে ফিরে থাকলে দেখা যায় এটা আদৌ শুরু হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছিল। এই যে প্রধানমন্ত্রীর সভা হলো জাজিরায়, সেখানেও জনগণের মনে যে এই সমস্ত প্রতিক্রিয়া এসেছে, তার কিছু কিছু পত্রপত্রিকা ছাপা হয়েছে, তাতেও দেখা যায় সেখানে অনেক জমি অধিগ্রহণ করা হয়েছে। মানুষজন স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ছিলেন,
কিন্তু এখন শেষ পর্যন্ত এর ভিত্তিপ্রস্তর নানা দিক থেকে ভালো চতুর্থবারের মতো স্থাপন করার পরে কি মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। তো আমরাও সেটার অংশীদার। কিন্তু কথাটা যদি বলি, বিশ্ব ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা এটা খবরদারি করছে, তারা এখানে দুর্নীতির গন্ধ পেয়েছিলেন। আমাদের দেশে শুধু নয়, পৃথিবীর প্রায় সব দেশেই এই সমস্ত বড় বড় প্রজেক্টে হস্তক্ষেপ থাকে এবং তাতে অনেকের বলা হয় সম্পত্তি বৃদ্ধির একটা সুযোগ থাকে। সুতরাং এখানে এটা থাকবে না এটা বলার উদ্দেশ্য আমার নয়, কিন্তু তারপরেও বিশ্বব্যাংক যেভাবে যে আগ্রাসী মনোভাব নিয়েছিল, আমি আগ্রাসী শব্দটাই ব্যবহার করব, এটাকে একটা এজেন্ডা বানিয়ে ফেললো। হ্যাঁ, তারা নিয়েছিল, তাতে মনে হচ্ছিল যে তাদের আরো কোনো এজেন্ডা আছে, নৌকাটা মানে তারা ডুবিয়ে দিতে এখানে। তো এখন দেখা যাক মানে এই 3 বছরে আর কত করতে পারে। তাছাড়া এর সাথে আরো কিছু জড়িত হয়ে পড়েছিল। আমাদের দেশে যেটাকে সিভিল সোসাইটি বলা হয়, তাদেরও বিরাট একটা অংশ এর সাথে জড়িয়ে পড়েছিলেন। এবং এমন কথাও শুধু সরকারি সূত্র নয়, নানা সূত্রে জানা গেছে যে কিছু কিছু ইমেইল লিক হয়েছে। এগুলিতে মার্কিন দেশ থেকে যে খবর আমরা পাচ্ছি, এখানে কোনো কোনো মহল তদবির করার চেষ্টাও করেছিলেন যে এই ক্ষেত্রে না হোক অন্যান্য ক্ষেত্রে বাধা সৃষ্টি যেন তারা করেন। তো তাতে মনে হচ্ছে বিষয়টা একেবারে জাতীয় পর্যায়ে সীমিত ছিল না। তো এতগুলি বাধা আমি বলবো অতিক্রম করে যখন এই সেতু সত্যি পথে এগিয়েছে, আমরা সেটা দেখেই আশা করতে পারি যে এটা আরো এগুবে। কিন্তু কতটুকু এগুবে, এই ক্ষেত্রে আমাদের পদক্ষেপ হচ্ছে কি জনগণের মধ্যে কতটুকু এই ব্যাপারে সচেতনতা আছে। আমাদের সব জিনিস তো উপর থেকেই হয়, মানে আমলাতন্ত্র সব কিছু জানে, জনগণকে কিছু জানে না। এখন দেশের যে বিরাট একটা অংশ, যেটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের 10-15টা জেলা বা আরও বেশি হবে যারা এর দ্বারা উপকৃত হবেন, সেখানে জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। জানেন, এর আগে আরও একটা সমস্যা ছিল আমাদের, পদ্মা সেতু কোন জায়গায় হবে। এখন শেষ পর্যন্ত মামা পথ দিয়ে হচ্ছে, অন্য জায়গায় কিছু দাবি ছিল, এই জন্য হয়তো ভবিষ্যতে আরও হবে। তো এইটা একটা বলা যেতে পারে এক্সপ্লোরেটরি প্রজেক্ট, অর্থাৎ এটা আমরা সামনে কি হবে আরও তার একটা নমুনা স্বরূপ আমরা অপেক্ষা করতে পারি। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই, যে প্রসঙ্গটা এখন সারা দেশে আলোচনা হচ্ছে, বিশেষ করে নির্বাচন নিয়ে। পৌর নির্বাচনের একটা বিশেষ যে মেয়র পদে দলীয় প্রতীক নিয়ে হচ্ছে, তার মানে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে নৌকা এবং ধানের শীষের লড়াই হতে যাচ্ছে। এই যে এবং আজ হলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আমরা এই কয়েকদিনের আলোচনায় ঘুরে ফিরে এসেছে যে বিদ্রোহী প্রার্থী এবং বিএনপি দুই দলেই, এবং আজ সর্বশেষ খবর আমরা জেনেছি যে সবকিছু মিলে 66 জন মেয়র প্রার্থী প্রত্যাহার করেছে, তার মধ্যে বিদ্রোহী প্রার্থী বেশি, তার এখনো বিদ্রোহী প্রার্থী রয়ে গিয়েছে। আলটিমেটলি এই যে ধানের যে লড়াই এবং তৃণমূল পর্যায়ে হচ্ছে, এটাকে আপনারা কি বলছেন এবং রাজনীতিতে বৃহত্তর পরিসরে কি প্রভাব পড়তে পারে বলে মনে হয়? ন্যাশনাল এই যে প্রতীক নিয়ে যে লড়াই, তার ফলে ন্যাশনাল পলিটিক্সটা এখন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যেখানে মিউনিসিপ্যালিটিগুলি আছে সেই পর্যন্ত চলে গেল। এটা হলো ধরেন সরাসরি যেখানে মিউনিসিপ্যালিটি ইলেকশন হচ্ছে। এই ছাড়াও এই উদ্দেশ্যকে সামনে রেখে বা এই অবস্থাকে সামনে রেখে সারা বাংলাদেশে কিন্তু এখন ন্যাশনাল পলিটিক্সের ভিত্তিতে লোকের অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন চলছে, এবং সেইভাবেই কিন্তু মানে মানুষের মেন্টালিটি এখন রেডি হয়ে যাচ্ছে। ন্যাশনাল যদি চলে যায় এসব ইলেকশনে, কোনো রকমের কিছু যে ইয়ে হয় তা নয়, কারণ ইলেকশন ভালো হলে প্রতীক ছাড়াও ভালো হয়, ইলেকশন ভালো না হলে প্রতীক ছাড়াও ভালো হয় না। আমরা দেখেছি যে ইলেকশনে প্রতীক ছিল না, কিন্তু ইলেকশন যে সাংঘাতিক ভালো হয়েছে তা নয়। ঢাকা সিটি কর্পোরেশন বা চিটং সিটি কর্পোরেশনের ইয়েতে প্রতীক ছিল না, সেখানেও যে সাংঘাতিক খুব ভালো হয়েছে তা নয়। অন্যান্য যেসব জায়গাতে কর্পোরেশন সিটি ইয়েতে মিউনিসিপ্যালিটিতে ইলেকশন হয়েছে টাইম টু টাইম, উপনির্বাচন মানে এসব জায়গাতে খালি হওয়ার কারণে দুই একটা জায়গায় ইলেকশন হয়েছে উপজেলায়। তো প্রতীক দিয়েও ভালো নির্বাচন করা সম্ভব, এটা আমি মনে করি। প্রতীকের মাধ্যমে ন্যাশনাল পলিটিক্সটা এখানে যাবে। একই সাথে অসুবিধা হলো আবার
পুরো জিনিসটা কিন্তু সেন্ট্রালাইজড হয়ে গেল। বিশেষ করে যখন আমরা দেখেছি যে নমিনেশনটা কিন্তু একদম সেন্ট্রাল থেকে কন্ট্রোল করা হয়েছে। অন্যান্য দেশে আমার একটা টক শোতে আমি গেছিলাম, তারা বললো যে হ্যাঁ অন্যান্য দেশে হয়। তা আমি জিজ্ঞেস করলাম যে সেখানে কি নমিনেশনটা কি একদম পার্টির হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়? বললো না, সেখানে লোকালি অনেক ক্ষমতা দেওয়া থাকে। আমাদের এখানে যখন পার্টি তিনটা পার্টি কিন্তু তাই করেছে। তিনটা পার্টি, আওয়ামী লীগ প্রেসিডেন্ট নিজে করেছে, জাতীয় পার্টি প্রেসিডেন্ট নিজে করেছে, আর বিএনপি ওই প্রেসিডেন্টের পক্ষে আরেকজন করেছে, কিন্তু চেয়ারম্যানই মেয়ে নিয়ে। তো এখানে হয়েছে কি একদম আপনি সেই মিউনিসিপ্যালিটিগুলি, অঞ্চলের মিউনিসিপ্যালিটিকে কিন্তু আপনি ন্যাশনাল ইয়েতে নিয়ে আসতেন। অর্থাৎ আমার যে কন্ট্রোল, পার্টির হাই আপসের যে কন্ট্রোল, সেটা কিন্তু ওইখান পর্যন্ত এখন সুদৃঢ় হয়ে গেল। এটা হচ্ছে যদি আপনি সেন্ট্রালাইজড বলেন হয়ে গেছে, টু দ্যাট এক্সটেন্ট ব্যাপার আছে। আবার ভালো ব্যাপারও আছে যে ন্যাশনাল পলিটিক্সে আপনি যদি খারাপ উল্টাপাল্টা কাজ করছেন, ইয়ে করছেন, সেটা কিন্তু আপনার লোকাল পলিটিক্সও। তো দেখা যাক, ইলেকশনটা হলে বোঝা যাবে যে কোন দিকে। একই প্রশ্ন আপনার কাছে, যেটা বিদ্রোহী প্রার্থী নিয়ে দুই দলে বেশ অস্বস্তি ছিল। এখন অনেক কাঠখড় পুড়িয়ে বেশ আওয়ামী লীগ বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে, অস্বস্তি আছে। ধানের শীষ এবং আওয়ামী লীগের হবে পলিটিক্স কি ধরনের প্রভাব পড়তে পারে? দুইটি আমরা বলতে পারি। প্রথম, যে নির্বাচন আদৌ হচ্ছে, অর্থাৎ বিএনপি করছে, এটা একটা জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা। এর নির্বাচনে মানে জাতীয় অংশগ্রহণ করে নাই, আর যে কয়েক নির্বাচন হয়েছে ঢাকা সহ, সেইগুলিতে তারা অংশগ্রহণ করেও মাঝখানে অর্থাৎ নির্বাচন তারা বর্জন করেছে। সেই দুই ঘটনা মনে রাখলে এখন তাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তটা বলবো যে আমাদের অভিনন্দন জানাতে হবে। কিন্তু বিএনপি যে আশঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচনে সরকারের একটা নীল নকশা আছে, আমরা এটা জানি, জানা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিকল্প নেই। আমি শুধু আপনাকে ভেবে দেখতে বলবো, 2 বছর আগেও যদি তারা এটা বুঝতে পারতেন, যেটা 14 সনের জানুয়ারি মাসের এটা বহু বিতর্কিত, তখন যদি তাদের এই উপলব্ধিটা থাকতো যে আমাদের আর কোনো পথ নেই, এরপরে তারা এই লড়াইটা করেছেন গত বছর গোড়ার দিকে, সেটা তো অত্যন্ত শোচনীয়। অর্থাৎ এখন সেটা বলা হয় না, অর্থাৎ সাধারণ নিরীহ আক্রমণ করে, জিম্মি করে সরকারকে বাধ্য করা আরেকবার, তারা চেষ্টা করে হয়তো সফল হলেও হতে পারতেন। ফলে সেটা একটা উদাহরণ স্থাপন করতো জাতির সামনে। কারণ অত্যন্ত একেবারে চুল পরিমাণ ভারসাম্য তারা বজায় করতে রাখতে না পারায় আমরা এখন নির্বাচন দেখতে পাচ্ছি। তো সেটা একটা অবশ্যই ভালো জিনিস। এখন প্রার্থীর কথা বলছেন, বিএনপি বা দুটোর মধ্যে একটা সাধারণ মিল আছে যে তারা 2-3 বার ছিল, আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, ক্ষমতার ভারসাম্য একটু সরকারের দিকে যায়, এটা একেবারে। তারপরেও দেখা গেছে এক সরকারের নির্বাচিত অবস্থার সময় আরেক সরকার ক্ষমতায় আসতে পারে। সেটা আমাদের দেশেও পুরনো উদাহরণ আছে, পাকিস্তানের মধ্যেও আছে, এখনও আছে। সুতরাং এখন বিএনপির জিতে আসা কোনো অসম্ভব বিষয় নয়। এখন বিপদ হচ্ছে এখানেই, বিএনপি যদি জিতে আসে তখন তারা বলবে যে আমরা জনপ্রিয় বলে জিতেছি, আর বিএনপিতে হেরে যায় তখন তারা বলে যে সরকার পক্ষপাত করেছে বলে আমরা হেরে গেছি। অর্থাৎ বিএনপি দুদিক থেকেই লাভ। আর বিপদ এখানে যে সরকার যদি জিতে আসে তো আমরা জনপ্রিয়তার গুণে হেরেছি, সরকার না আমরা পক্ষপাত করে হেরেছি। এইটা জাতীয় রাজনীতি সম্পর্কে দেবে না। তবে মানুষ মাঠে ময়দানে পথে পাবে যে ঘটনা কি হয়েছে, সেটার প্রভাব হয়তো আজ না হয় পরে। তবে এই যে এইটা আরেকটা যুগান্তকারী সিদ্ধান্ত, আমি যে পার্টি প্রতীকে নির্বাচন হওয়া, ইংরেজরা অপরাজনীতির সূচনা করেছিলেন। অর্থাৎ তারা করবেন সেটা কখন, যখন তারা স্থানীয় সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করলেন, সেটা সিপাহী বিদ্রোহের 25 বছর। তারা তখন আগে স্থানীয় নির্বাচনগুলি করেছিলেন। তাদের স্থানীয় নির্বাচন করার দরকার কি? তারা তো তখন পার্লামেন্ট নির্বাচন করতে চাননি, কারণ ভারতের পার্লামেন্ট তারা কখনোই অনুমোদন করেননি। সে স্থানীয় পরিষদের নির্বাচন শুরু হলো। তারপরে 1909 সনে যে সরকারি রিফর্ম হয়েছে, যেখানে হিন্দু মুসলিমের জন্য রিজার্ভ করার কথা আসছিল, সেখানে কিন্তু সরাসরি নির্বাচন হয়নি, নমিনেশন দিতেন, সেখানে মুসলমানদের জন্য
টাকা হবে। এটা 1909। অনেক ইতিহাসবিদ এটা ভুল করে বলেন 1909 থেকে রিজার্ভ প্রথা চালু হয়েছে। অ্যাকচুয়ালি চালু হয়েছে 1919 সন থেকে। তো 1919, 1935, 1946 নির্বাচনগুলিতে আমরা দেখেছি তারা তখন রেখেছিল ওখানে পৃথক নির্বাচন পদ্ধতি হিন্দু মুসলমানের জন্য। এটা ইংরেজদের পলিসির অংশ ছিল। একই সাথে আমরা খেয়াল করছি না তারা সর্বশেষ নির্বাচন দিয়েছিল তৎকালীন প্রাদেশিক পরিষদের। ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে যায় তখন 10টা প্রদেশে বিভক্ত ছিল ভারত, ব্রিটিশ ভারত। সেইখানে কেন্দ্রীয় কোনো পার্লামেন্ট ছিল না, পার্লামেন্ট থেকে হতো। সেই কারণে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনে তারা পার্টি নির্বাচন 1945 হয়ও নাই, ওইটাই কংগ্রেস নির্বাচন হয়েছে। এখন সেই ঐতিহ্য ভঙ্গ করে আমি লম্বা বললাম এই কারণে স্থানীয় সরকার যে পার্টি এটা একটা যুগান্তকারী ঘটনা, এটার ভালো মনে করি, কারণ তার বিদ্রোহী প্রার্থীকে বলতে পারছেন। এটা হচ্ছে পার্টিগুলোর দিক থেকে সিদ্ধান্ত, কিন্তু সুরঞ্জিত বাবু জানি না একটা শাকের করাত দিকেই কাটে। তার মানে অর্থাৎ পার্টি নির্বাচন দিতে গিয়ে আপনি পার্টির জনগণের যেমন সুযোগ পাচ্ছেন তা হারানোর সুযোগটা সমানভাবে পাচ্ছেন। দেখা যাক কি হয়। একটু জানতে চাই সেটা হলো যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা এবং বিএনপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের নেতা কর্মীদের মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা নির্বাচনের জন্য না, আগে যে তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, ভাঙচুর, রাস্তাঘাটে যে আগুন, মানুষ ইত্যাদি কারণে যে সেটা করা হচ্ছে। লেভেল প্লেয়িং নির্বাচনের তো একটা পূর্ব শর্ত ভালো হওয়ার জন্য, এবং সাথে হলো নির্বাচন কমিশন কতটা সেটা নিশ্চিত করতে পারছে সেটাও তো একটা বিষয়। আপনারা এ পর্যন্ত কি দেখছেন? দেখেন, লেভেল প্লেয়িং ফিল্ড যদি আপনি সাধারণভাবে বলেন, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে যদি বলেন, তাহলে কোনোদিন লেভেল প্লেয়িং ফিল্ড হয় না। আমি যে কোনো রকম ইয়েতে যান, আপনার একরকম পরিবেশ, আমার আরেক রকম পরিবেশ, আমার কিছু সুবিধা আছে উইদিন দ্য রুলও যদি বলে, আপনার হয়তো সেই সুবিধা, যখন আমরা পরীক্ষা দিয়েছি, সে যারা এখন দিয়ে এসএসসি, আমরা দিয়েছি ম্যাট্রিক পরীক্ষা, তখন কেউ আমরা দিয়েছি বসে, ফ্যান নাই, আলো নাই, কিছু নাই, তার মধ্যে কোনো পরীক্ষা দিয়েছি। যারা ঢাকাতে ছিল তারা অন্যরকম ভাবে পরীক্ষা দিয়েছে, যাদের এখানে ওয়েল সেটেল ছিল তাদেরকে দুধ কলা খাইয়ে সুন্দর পরীক্ষা নিয়ে এসে আমরা আমাদের মতো কোনো রকমে সকালে নাস্তা হয়তো পুরো না করেও পরীক্ষায় গেছি। তো এগুলি মানে হয় না। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যারা ক্যান্ডিডেট তাদের এক একজনের আর্থিক সামর্থ্য একরকম, ধনবল একরকম হবে, ধনবল একরকম হবে, তার নিজের শক্তি, সাহস, সুবিধা অসুবিধা এগুলি বিভিন্ন নিজের মধ্যেও থাকবে। আসলে লেভেল প্লেইং ফিল্ড আমরা যেটা অপারেশনালি সেটা হলো যারা প্রশাসন থাকবে, ইলেকশনের কন্ডাক্ট করার জন্য যারা থাকবে, নির্বাচন কমিশন, ইলেকশনের লোকাল যারা প্রশাসনের জড়িত তারা, এবং সবচেয়ে বর্তমান পরিস্থিতিতে পুলিশ। সোজা কথা, পুলিশ কি করবে? যদি আর্মি থাকতো তাহলে মোস্ট অফ দ্য থিংস আর ডিসাইডেড বাই আর্মি। ইলেকশনে, আমার ইলেকশনের উপর একটা বড় আর্টিকেল আছে, আমি দেখেছি ইলেকশনে জনতা বোগাস কথাবার্তা মেইন নির্ভর করে কে চার্জে আছে। যখন আর্মি থাকে দেন আর্মি কলস দ্য শট, আর্মি। আর যখন আর্মি যখন নাই, এখন মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট হচ্ছে এই ধরপাকড় বলেন, ওই বলেন, সেই বলেন, ওসি সাহেব যেখানে ঢুকে যাবে, বুথে ঢুকে যাবে, বুথে ঢুকে ওসি যা বলবে সেটাই হবে। আর করতে পারে বা কিছুটা কন্ট্রোল করতে পারে নির্বাচন কমিশন, সেন্ট্রাল থেকে অর্ডার দিয়ে তার যে প্রতিনিধি যেখানে যারা নির্বাচন পরিচালনা করছে, সেই যেমন একজন নির্বাচন কমিশনার সেদিন বলছিলেন যে পুলিশ যখন এরকম ধরাধরি শুরু করলো একটা কোন একটা ইয়েতে, তখন কোন না কর্পোরেশন ইয়ে হচ্ছিল না বা কোন জায়গায় একজনকে কাউন্সিলরকে বোধহয় ধরে নিতে, তখন উনি বললেন আমি এর সাথে সরাসরি কথা বললাম এবং আইজিকে বললাম যে আপনি যদি ওকে ছাড়ার ব্যবস্থা না করেন আমি নির্বাচন বন্ধ করতেছি। এটা হলো তার হাতে মোক্ষম অস্ত্র যে আমি নির্বাচন বন্ধ করে দেবো। এখন নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতদূর শক্ত হবে। যদি মনে করে যে না এখানে বাড়াবাড়ি হচ্ছে, মেইন ডিটারমিনেন্ট ফ্যাক্টর আমি আবার বলছি, তারপরে হচ্ছে প্রশাসন, মানে রিটার্নিং অফিসার থাকছেন যিনি ডিসিও বলেন,
ডিসির যদি সরাসরি না থাকলেও তার কিছু অনেক ক্ষমতা থাকে। তারপরে আপনার ওই যে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, স্ট্যান্ডিং অফিসার, এরা তো এগুলি উপর নির্ভর করবে যে মানে আসলে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছে কিনা। আপনি এখন যদি ভাবে ইয়ে করতে চান, আগে কেস হয়েছে তো আপনি তার কিছুদিন ধরবেন না, এখন আবার ইলেকশন গেলে তখন ধরেন, এরকম তো অনেক ক্ষেত্রেই হয়। আপনি যখন পার্লামেন্ট চলে তখন পার্লামেন্ট মেম্বারদেরকে আপনি সাধারণত ধরেন না, ধরলেও ছেড়ে দেন। যেমন আপনার গাইবান্ধাতে লিটন না ওর নাম, লিটনকে ছেড়ে দিয়েছেন, বলছে পার্লামেন্ট সেশন এসে গেছে। সুতরাং এইটা নির্ভর করবে যারা ফাংশনারি আছেন এবং নির্বাচন কমিশন। ফাংশনারির মধ্যে আবার আইন শৃঙ্খলা বাহিনীর লোক, পার্টিকুলারলি পুলিশ, কারণ ওই বিজিবি অথবা র্যাবের ওই রকম সরাসরি ক্ষমতা নাই, তারা কিভাবে সমান ট্রিট করে কিনা। আমাদের হ্যাঁ, আপনি বলেছেন, আপনাকে যেটা জানতে চাই, যেটা ডক্টর সাদাত হোসাইন বললেন, যে পুলিশের কথা বললেন, নির্বাচন কমিশনের কথা বললেন, প্রশাসনের কথা বললেন, আপনি কি মনে করেন এবং আমাদের দেশে আমরা কি দেখি? ডক্টর হোসাইনের কথার সাথে আমি মোটামুটি একমত, কিন্তু শুধু শেষের একটা কথা ছাড়া। একমত এখানে যে ওখানে সামরিক বাহিনীকে তত্ত্বাবধানের ভার দেওয়া হয় না, সেখানে পুলিশই থাকবে। কারণ শেষ পর্যন্ত আমরা বলি যে শক্তি সব কিছু নির্ধারণ করে, এবং যাকে বলা অব্যবহিত শক্তি, সেটা তো পুলিশের হাতেই থাকবে। পুলিশকে কমান্ড করে কে? ম্যাজিস্ট্রেট। যদি সেইখানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা থাকে, তাতেও যদি না হয়, তাহলে আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা ভাবতে হবে, সেটা নির্বাচন কমিশন কেন্দ্র থেকে করবে। এগুলি ঠিক আছে। আমি শুধু যেখানে দ্বিমত করছি সেটা হচ্ছে অপরাধীদের প্রসঙ্গে। যেখানে ফৌজদারি অপরাধে কাউকে দণ্ডিত করা হয়েছে, তাকে তো মুক্তি দেওয়ার প্রশ্ন ওঠে না। যার বিরুদ্ধে চার্জ এসেছে তাকেও মুক্তি দেওয়ার প্রশ্ন ওঠে না। যারা শুধুমাত্র যাতেগুলো প্রিভেন্টিভ ডিটেনশনে আছে, যে বিরুদ্ধে কোনো চার্জ হয়নি কিন্তু তাকে আপনি আশঙ্কা করে রাখছেন, তাকে হয়তো নির্বাচন উপলক্ষে মুক্তি দিলেও দেওয়া যেতে পারে। কিন্তু দেশের ফৌজদারি আইন লঙ্ঘন করে যদি সরকার কাউকে মুক্তি দেন, সেটা সাধারণ ক্ষমার ঘোষণা দিতে হবে যদি কেউ দণ্ডপ্রাপ্ত আসামি হয়। এখন বলেন 2014 সনের নির্বাচনের পরে বিএনপির অনেক নেতাকে আটক করা হয়েছে, হয়তো তাদের বিরুদ্ধে যে চার্জ দিয়েছে সেটা সঠিক নাও হতে পারে, পুলিশ পক্ষপাতিত্বমূলক দিয়েছে, কিন্তু সেই অবস্থায় আমি বলছি যে পার্লামেন্ট সদস্যের ইমিউনিটি আছে, অন্য রাজনৈতিক নেতাদের ইমিউনিটি নেই। পার্লামেন্ট সদস্যকে গ্রেপ্তার করতে হলে বিশেষ স্পিকারের অনুমতি লাগে, কিন্তু আপনার মেয়রদের জন্য সেরকম বিধান নেই, অন্তত আমার জানা নেই। তো যদি তারা সেইভাবে কোনো দণ্ডিত হয়ে যান, তো তিনি তার নির্বাচনে দাঁড়াতে পারবেন না। যারা দণ্ডিত হননি কিন্তু যারা অ্যাপ্রিহেন্ড, যাদেরকে ধরে ফেলা হয়েছে, তাদেরকে ছেড়ে দিলে জামিনে যেমন ছেড়ে দেওয়া, যাদের জামিন দেওয়া যেতে পারে। এই জন্য বলছি যে এই বিষয়ে পার্লামেন্ট সদস্যদের তুলনা করাটা হয়তো সঠিক নয়। তবে অন্যদিক থেকে হ্যাঁ, এটা জাতীয় রাজনীতির উপরে নির্ভর করে। যদি সরকার সাধারণভাবে পলিসি নেন, আমরা এখন একটা পুনর্বিন্যাস করব, রিকনসাইল করব, তখন তো সেটা দিতেই পারে। এটা নির্ভর করছে সদিচ্ছার উপর। এখন নির্বাচনটা যেহেতু প্রতিযোগিতামূলক, স্বাভাবিকভাবেই তরফ থেকে যে অভিযোগ করবে সেটা সঠিক, যে আমরা এখন নেই, আমাদের অনেক নেতা বন্দী, অনেকের দেশ ছেড়ে। এখন ওরা কোথায়, যাদের নিয়ে বেশি আলোচনা হয়েছে, সালাউদ্দিন কোথায়, কথায় কথায় বললাম। এখন আর্জেন্টিনার একটা বিখ্যাত গুম হয়ে গেছে না, ইলিয়াস আলী কোথায়, এই ধরনের কথা হচ্ছে। সেগুলো যদি আপনি তোলেন তাহলে আপনাকে অনেক কথা বলতে হবে। তাহলে তারেক রহমান কেন লন্ডনে, আপনি তোলে তাকে লন্ডন থেকে নিয়ে আসেন, এই প্রশ্ন তোলা যাবে। এটার যেহেতু শেষ নাই, আমি এই প্রশ্নটাকে মনে করি সময়ের অপচয়, অবান্তর কথা। আমি কিন্তু যারা জেলে আছে বা বন্দি আছে তাদেরকে মুক্তির কথা বলি নাই, সেটা হয়তো সময় লাগবে বা আদালতের প্রসিডিউর চলবে। যারা বাইরে আছে তাদেরকে যাতে ঘরে বাইরে আপনি সারাক্ষণ অভিযানের নাম করে এর নাম করে তাদেরকে ভীত সন্ত্রস্ত না রাখেন। অভিযোগটা বিএনপির পক্ষ থেকে তো এরকমই অভিযোগ যে না না, কথা হচ্ছে তাদের বিরুদ্ধে কেস আছে। আমরা যখন বলি কেস তো কিছু না, কেস তো আমি কেসের কথা আমি বলছি না, আমরা কেস তো যে কোনো লোকরে কেস করে দিতে পারে। আপনি কেস প্রত্যাহার করে নিলেও হয়, আপনি বলে কেস রেখে তাকে পুলিশ জামায় আটক করতে হতে পারে না। কেস তো কালকে নতুন কেসও দিতে পারে, যে কোনো লোকরে কেস দিতে পারে। কেস দিতে কতক্ষণ? তাহলে তাকে তো জামিন দিতে হবে। আমার তো সেইটাই ঝামেলা, হয়রানি, নতুন করে সেটাই তো হয়রানি। লেভেল জামিন কেন দিতে হবে? আপনি ভালো মানুষ হেঁটে যাচ্ছেন, আমি আপনাকে কেস একটা দিয়ে দিলাম, সেইটা যাতে না করে। লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের কোনো লোকজনকে, ক্যান্ডিডেট বিশেষ করে যারা, তাদেরকে এখন নতুন করে আপনারা কেস দিয়ে নতুন করে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মানে হয়রানি করবেন না, তাহলে তারা নির্বাচন করবে কি করে? আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করতে পছন্দ করি না। আমি তবু তর্কের খাতিরে বলছি যে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পরে নির্ধারিত হচ্ছে। এখন আগে তো কেস হয়ে আছে নাকি, কেউ ক্যান্ডিডেট হওয়ার পর আপনি কেস দিয়েছেন, আপনি টাইমটা দেখলেই তো হয়।
যার বিরুদ্ধে আগে থেকে কেস আছে সে যদি এখন ক্যান্ডিডেট হয়, ন্যাচারালি পুলিশের পরোয়ানা তার বিরুদ্ধে আছে ধরবার জন্য। আমি যে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনি বিনা পরোয়ানা করবেন না, এটা তো আমরা বলি। বুঝতে পারছি যে নতুন করে যে বিনা পরোয়ানা হবে না, ঠিক আছে। আদালতে যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে, ওনারা আদালতে গিয়ে এটা হতে পারে। পুলিশের পাওয়ার আছে যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রধান অভিযোগটা কি, সেখানে পুলিশ অফিসার কখন ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারে, এবং পুলিশ অফিসার পুলিশ কনস্টেবল এখন অ্যারেস্ট করে, সেটার বিরুদ্ধে তো নাগরিক অধিকারের একটা আন্দোলন সেটাই চাচ্ছে ওরা। আপনি যেমন পার্লামেন্টারি কতগুলি অধিকার আছে, যারা অলরেডি ক্যান্ডিডেট হয়ে গেছে যে কোনো ভাবে, তার সবকিছু এখন তো আইন শৃঙ্খলা, টেকনিক্যালি আইন শৃঙ্খলা বিষয়টা এখন কিন্তু ইলেকশন কমিশনের, সুতরাং যে তাদের থেকে অনুমতি নিয়ে করবে, ঠিক আছে। যদি খুব স্পেসিফিক কেস থাকে এবং সেটা যদি সাবস্ট্যান্টিভ কেস হয়ে যায়, তখন তারা নির্বাচন কমিশন থেকে পারমিশন নিবে যে আমরা ওনাকে অ্যারেস্ট করতে চাই। হত্যা মামলা যদি কেউ আসামি থাকে, রাজনৈতিকভাবে হয়রানি। আরেকটা প্রসঙ্গে আমরা যাই, আমার রাজধানীতে দুজন বিদেশি মেহমান আমাদের দেশে আছেন এখন। একজন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি শেনন, উনি আছেন। আরেকজন হলো কৌশিক বসু, উনি হচ্ছে অর্থনীতি। আমরা কৌশিক বসু বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে এসেছেন, উনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ অর্থনীতি। সেটা উনি বলেছেন যে বাংলাদেশে জিডিপি 8% নিয়ে যাওয়া সম্ভব আগামী 3 বছরের মধ্যে, এবং সাথে আরও বলেছেন যে বাংলাদেশের যে ইনকাম কি বলে বড় লোকের উপরে করটর একটু বেশি ধরে গরিবদের ভিতরে বিতরণ করার কথা বলেছেন। তো জিডিপি 8% কথা বলেছেন, এটা নিয়ে আপনি কি বলেন যে এটা সম্ভব কিনা? দেখেন, ইকোনমিক্সদের সম্পর্কে একটা কথা বলা হয়, ইকোনমিক্সের স্টুডেন্ট এক ইকোনমিস্টকে বলা হয়েছে তুমি আমাকে সাজেশন দাও কি ধরনের যেতে পারে। তখন ইকোনমিস্ট বলছে যে on the one hand you these things, on the other hand these are the challenges. তখন ষাটবার আজাব বলছে যে I want one-handed economy, আমাকে one-handed economy যদি কেউ থাকে সেটা দাও, এই two-handed এখানে এরকম হবে এরকম হবে, এটা চলবে না। এখন কৌশিক বসু যেটা বলেছেন, কথা হলো 8 কেন 10% করা যায়, সেখানের মধ্যে ইকোনমিস্টটা আপনি খোঁজ করে দেখেন কিছু আপনার কন্ডিশনালিটিজ আছে, কিছু বাট এগুলি আছে, প্রোভাইডেড দিস কন্ডিশনস আর মেট, তাহলে আপনি 8-এ যেতে পারবেন, তাহলে 9-এ যেতে পারবেন। এমনি যদি আমাকে বলেন যে আপনি যে অবস্থায় দেখছেন তাতে 8-এ যাওয়া কিনা, তাহলে আমি বলবো যে বর্তমান যে অবস্থাতে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে ওয়ার্ক এথিক্স আর একটা হচ্ছে ওয়ার্ক হ্যাবিট, এই মানে ওয়ার্ক প্রসিডিউর। আমাদের যে ওয়ার্ক প্রসিডিউর এবং যে ওয়ার্ক এথিক্স বা ওয়ার্ক হ্যাবিট, বাংলাতে যদি বলেন কর্মধারা এবং কর্মাভ্যাস, এই দুইটা যদি পরিবর্তন না করে আমাদের 8-এ যাওয়ার সম্ভাবনা নাই। এই দুইটা পরিবর্তন করে দেন, আপনি পদ্মা সেতুর মতো 3 শিফটে কাজ করা শিখান, আপনি বিভিন্ন জায়গাতে আপনার বন্ধের দিন কাজ করা শিখান, আপনি বৃষ্টি হলে কাজ যাতে চলে সেটা করেন। এখন আমাদের অসুবিধা হচ্ছে বৃষ্টি বেশি হয়েছে কাজ করব না, রোদ বেশি হচ্ছে কাজ করব না, আজকে শুক্রবার কাজ করব না, কালকে আপনার অন্য বন্ধ হয়েছে কাজ করব না। আপনাকে আমি আমি এগুলি খুব ভালো করে খেয়াল করে দেওয়ার সময় আমি লেখাতেও লিখি, আপনার টিভি বা বিটিভির সামনে একটা ওভারপাস হইতেছে, এই ওভারপাসটা আমি আপনাকে লিখে দিলাম, আপনি কাগজ দেন, আমি মনে করি 6 মাসের মধ্যে করা যেত। এইটা আজকে 2 বছরের মতো হয়ে গেছে, এইটা এখনো ধীরে ধীরে চলছে। এটাতে আমি দেখি মাঝে আমি রাস্তা দিয়ে প্রায় 2 বছর গেছি, তো আমি দেখলাম প্রত্যেক সময় খেয়াল করতাম যে কোনো দিন 5 জন লোক কাজ করছে, তারপরে 7 দিন আর কোনো লোকজন নাই উপরে, তারপর আবার 2 জন লোক কাজ করছে। এই অভ্যাস দিয়ে আপনি ওই 8-এ যেতে পারবেন। 8-এ কাজ করতে আপনি ডেফিনেটলি পারবেন। আপনার বন্ধ কমাই দিতে হবে, আপনার অন্তত মিনিমাম 2 শিফটের ওয়ার্কের সিস্টেমে চলে আসতে হবে, রোদের সময়ও কাজ হবে, বৃষ্টির সময় কাজ হবে, এগুলি দিয়ে হলে আপনি কাজ করতে পারবেন। কৌশিক বসুর লেখার সাথে আমি পরিচিত, তিনি অর্থনীতিবিদ হিসাবে বিখ্যাত এবং তিনি বিখ্যাত ডানপন্থী, অর্থাৎ তিনি ধনীদের পক্ষে কাজ করেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়ার্ল্ড ব্যাংকে তার পজিশন, হয়তো 2 দিন পরে আমাদের আতিউর রহমান সাহেব ওয়ার্ল্ড ব্যাংকে যাবেন, এগুলো একটা আত্মীয়তার সম্পর্ক আছে, আদান প্রদান, এটাকে খুব সিরিয়াসলি আমি নিচ্ছি না।
আমি কিন্তু তার বক্তব্যের মধ্যে যে সবিরোধটা আছে শুধু সেটাই বলি, সময়ের কথা বিবেচনা করে। উনি বলছেন এর জন্য ধনীদেরকে বেশি ট্যাক্স করতে হবে, গরিবদের মধ্যে এটা পুনর্বন্টন করতে হবে। কিন্তু ধনীরা যেটা বলে থাকেন যে আমাদেরকে কম ট্যাক্স করতে হবে যেন আমাদের মুনাফার প্রণোদনাটা বৃদ্ধি পায় এবং তাহলে আমরা বিনিয়োগ করব। 50-এর দশকে এক বিখ্যাত আমেরিকান অর্থনীতিবিদ ছিলেন ডব্লিউ রস্টো বলে, ওয়াল্ট উইটম্যান রস্টো। এই ভদ্রলোক নন কমিউনিস্ট ম্যানিফেস্টো বলে একটা বই লিখেছিলেন, স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ বলে। সেখানে তিনি বলেছিলেন যে কোনো জাতিতে টেক অফ করতে হয়, তিনি বিমান উড্ডয়নের ম্যাটাফর ব্যবহার করে বলছিলেন, তাহলে আমাদের সেভিংস রেট শতকরা 12-12.5 হইতে হবে। তো আপনার সেভিংস যা হবে সবই বিনিয়োগ হবে এমন কোনো কথা নেই। সেটা অন্য জায়গায় পাচার হয়ে যেতে পারে, সেটা অলস পড়ে থাকতে পারে, এটাকে বলে আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পেতে পারে দেশে। এটা নির্ভর করে কিছুর উপর মুনাফার যে সম্ভাবনা, মুনাফার যে আশা, সেটার উপর ভিত্তি করেই বড় লোকেরা বিনিয়োগ করেন। সেই জন্য তারা চান যে তাদের কস্ট কম হওয়ার জন্য তারা ট্যাক্স কম দেবেন এবং অন্যান্য সুবিধা তারা চান। এই যে ট্যাক্স হলিডে দেওয়া, এই যে ট্যাক্স ফ্রি এক্সপোর্ট প্রসেসিং জোন করা, এগুলো আমরা সব করছি কি জন্যে? যেন প্রণোদনাটা বৃদ্ধি পায় এবং যেন আমাদের অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পায়। এখন শতকরা 6 আমরা আছি, ওয়ার্ল্ড ব্যাংক বলছে বলে 6.5 হতে পারে, 7 হতে পারে। 8 হওয়াটা অঙ্কের দিক থেকে অসম্ভব নয়। তার যে সামাজিক শর্তগুলো ডক্টর হোসাইন যেগুলি বললেন, এগুলি অত্যন্ত বাস্তব। তারপরেও আমি বলবো, বাইবেলে বিশেষ করে পুরানা বই যেটা তোরা, ইহুদিদের বই, সেখানে ঈশ্বর বলছেন তোমরা 7 দিন কাজ করবে না, একদিন ছুটি দিতে হবে। সেখানে বলছি তোমাদের যারা দাসী তাদেরকেও একদিন ছুটি দাও। 10 কমান্ডমেন্টসের একটা একদিন ছুটি দাও তোমরা। এবং এই যে আমরা যে রোজা রাখি, ওটা ইহুদিদের ওখান থেকে এসছে। সারা বছর খাইবা না, 1 মাস না খাইয়ে থাকো, রোজা রাখো। এইগুলির কারণ থেকে অনেক ভেবে দেখে পৃথিবীর সব দেশেই 7 দিনের মধ্যে একদিন ছুটি আছে। আমরা এখন 2 দিন ছুটি এনেছি। এবং পৃথিবী যখন আরো অগ্রসর হচ্ছে, মানুষ বলছে যতই পৃথিবী অগ্রসর হবে আপনার অবসরের পরিমাণ বাড়বে। এইটাকে কার্ল মার্কস সমাজতন্ত্র বলতেন, যে আপনি প্রয়োজনীয় সময় কাজ করবেন, দিনে 4 ঘন্টা কাজ করবেন, আর 4 ঘন্টা আপনি খেলাধুলা করবেন, কবিতা লিখবেন। এইটা হচ্ছে স্বপ্ন। সেই স্বপ্নের কাছেও আমরা এখন আসিনি। হ্যাঁ, আমাদের অনেক লোক আছে, আমাদের সবাইকে কর্মসংস্থান আমরা করতে পারছি না। কাজে বাড়তি কাজ করার জন্য আপনি যদি 3 শিফট, আমরা 4 শিফট করতে পারবো যদি আমরা কর্মী নিয়োগ করি। কিন্তু আসল কথা হলো আমাদের যে বর্তমান অর্থনৈতিক বৃদ্ধির প্রবণতা চলছে, এর বিরুদ্ধে আরেকটা শক্তি কাজ করে, সেটা বলা উচিত। এখন দেখেন সৌদি আরবের অর্থনীতি বিপদের মধ্যে পড়ছে। সৌদি আরবকেও উঠে দাঁড়াতে হবে, তার অর্থনীতির গতি খুব কম। ইউরোপ এবং আমেরিকা সহ সারা বিশ্ব অর্থনীতি কিন্তু একটা মন্দার মধ্যে আছে। এর মধ্যে বাংলাদেশের যেটুকু গ্রোথ হচ্ছে, হ্যাঁ, এটা একটা বিস্ময়কর ব্যাপার। সেই ক্ষেত্রে যখন কৌশিক বসু এটা বলেছেন, এটাকে সম্পূর্ণভাবে আপনি অমূলক বলে উড়িয়ে দিতে পারেন না। কারণ এই যে উন্নয়নশীল দেশ আমাদের বলে, আমাদের এখানে বিপুল পরিমাণ রিসোর্স মাটির নিচে পড়েছিল, বিপুল পরিমাণ জনশক্তি শিক্ষার অভাবে, অদক্ষতার কারণে আনইউটিলাইজড আছে। তো এইগুলিকে যদি আমরা সত্যি মোবিলাইজ করি, ওই যে যদিটা অনেক বড়, এই যদির কথা যদি নদীতে গিয়ে না পড়ে, তাহলে এটা সম্ভব। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এই মূল্যবান মতামত দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা মনে করি অধ্যাপক সলিমুল্লাহ খান যেটা বলেছেন, যদি নদীতে পড়বে না, কিন্তু নদীতে ঠিকই পদ্মা সেতু হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই অনুষ্ঠান আপনারা যদি আবার দেখতে চান তাহলে ntvbd.com এই ঠিকানায় ভিজিট করলে দেখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন।